দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সময়ের সাথে অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের পুরোটা জুড়ে থাকবো আমি এসএইচ সোহাগ আপনাদের সাথে এবং আমাদের সাথে আলোচনা অংশ নিতে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার বাম পাশে রয়েছেন জনাব আবু তাহের চৌধুরী, একজন সিনিয়র সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশি ভোটার অধিকার পরিষদ ইউকের আহ্বায়ক। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনার ভিউয়ার্সের সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। এছাড়া আমাদের সাথে আরও রয়েছেন বশির আহমেদ বিইএম, সাবেক সভাপতি বিবিসিসিআই ইউকে। স্বাগত আপনাকেও। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এনটিভিকে এই ধরনের একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানার জন্য। থ্যাংক ইউ। এছাড়া আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন ডক্টর কামরুল হাসান, একজন শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাকেও। থ্যাংক ইউ সোহাগ। এছাড়া আমাদের সাথে আরও যুক্ত হবেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, তিনি আমাদের সাথে যুক্ত হবেন এবং এই অনুষ্ঠানে আমরা যেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো, দর্শক মূলত এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। তবে আজকে আমরা রাজনীতি এবং রাজনৈতিক প্রেক্ষাপটের ঠিক বাইরে বলবো না, রাজনীতির এই একটি অংশ ভোটাধিকার নিয়ে আমরা কথা বলবো, প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে। আমরা যদি আলোচনা শুরু করি, জনাব আবু তাহের চৌধুরী, আপনাকে দিয়ে যদি আমরা আলোচনা শুরু করতে চাই, সেটা হচ্ছে যে এই যে প্রবাসীদের ভোটের অধিকার, এটা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন, তো এখনো পর্যন্ত আমরা আশানুরূপ কোনো সুসংবাদ আমরা এখনো পাইনি। তো এই বিষয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। জি, আপনাকে ধন্যবাদ। আজকে সুন্দর একটা টপিক চুজ করেছেন, যেটা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট। আমি যেটা আপনাকে বলবো যে প্রবাসী বাংলাদেশের ভোটের অধিকার নিয়ে আমরা দীর্ঘ 30 বছর ধরে আন্দোলন করে আসছি। আপনারা জানেন, আগে একটা সিস্টেম ছিল পাকিস্তান আমলে বা বাংলা স্বাধীনতার পরেও, তো আমরা যারা প্রবাসী দেশের বাইরে আছি, যেসব ভোটার তালিকা হালনাগাদ হতো, তখন বাড়িতে গেলে আপনার তারা লিস্টে ভোটার নাম নিয়ে আসতো, যারা বাইরে লেখা থাকতো প্রবাসী, ব্র্যাকেটে থাকতো নাম, তারা নাম লিস্টে তারা নাম তুলতো। 1990 সালে আর 1992 সালে এরশাদ সরকারের আমলে দুটো অর্ডিন্যান্স জারি হয় এবং সেখানে বলা হয় যে যারা উপস্থিত থাকবে ভোটার তালিকা হালনাগাদ করার সময় এরাই নাম তুলতে পারবে। কিন্তু বলা হয় এই অর্ডিন্যান্সে যে যারা বাংলাদেশের জেলে যারা কয়েদি যারা থাকবে তারা জেলে থেকেও নাম উঠাতে পারবে, এবং দেশের বাইরে যারা থাকবে, বিদেশে যারা যেমন হাইকমিশনের কর্মচারী কর্মকর্তা, শিপিং কর্পোরেশন, সোনালী ব্যাংক, তারা বাইরে থাকলেও নাম উঠাতে পারবে। শুধু অনলি যারা প্রবাসী বাংলা, যারা কর্মের জন্য, কাজের জন্য, জীবিকার জন্য যারা বাইরে গিয়েছে, তারা কেউ নাম উঠাতে পারবে না। নাম তুলতে হলে তাকে সশরীরে বাংলায় উপস্থিত থাকতে হবে। তো এই আইনটা করার ফলে আমরা আন্দোলন শুরু করলাম। জি, সেটা কত সালে? এটা 1999-এর দিকে। আচ্ছা, বা ধরেন আপনার 90-তে করছে, আমরা 95-96 শুরু করছি একেবারে। তো আমরা একটা সংগঠন করলাম, প্রবাসী বাংলা ভোটাধিকার আন্দোলন করে আমরা আন্দোলন শুরু করলাম, এটা প্রতিবাদ করলাম। আমরা চাই যে আমরা বাইরে থাকলেও যাতে আমাদের নাম ভোটাধিকার অন্তর্ভুক্ত আমরা দাবি তুললাম যে আমাদের নামটা যাতে থ্রু দি হাই কমিশন যাতে আমার নামটা ভোটে অন্তর্ভুক্ত করা হয়। আমরা এখানে এক সপ্তাহের জন্য সোনালী ব্যাংক বয়কট করলাম, এদের সব আমরা বয়কট করছি। আমরা শেষ পর্যন্ত কোনো কাজ না হওয়ার পরে আমরা আমাদের কমিটির একজন জয়েন্ট কনভেনার মরহুম আলী রাজা খান, ওনার মাধ্যমে আমরা বাংলাদেশ হাইকোর্টে একটা মামলা দায়ের করলাম আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে। এই মামলাটা পরিচালনা করলেন ডক্টর কামাল হোসেন সাহেব। মামলায় তৎকালীন বিচারপতি মইনুরুদ্দিন চৌধুরী সাহেবের আদালতে রায় হলো যে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম থাকা তার কনস্টিটিউশনাল এবং তার সিভিক রাইট, সাংবিধানিক এবং তার এটা নাগরিক অধিকার থাকা। এরপরেও আমরা ডক্টর কামাল সাহেব এদেশে আসলেন, আমরা ওনাকে ইয়র্কের বিশাল সম্বর্ধনা ওনাকে আমরা দিলাম, কিন্তু সরকার কোনো উদ্যোগ নিলেন না। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে একবার পার্লামেন্টে প্রবাসী ভোটাধিকার বিল আনা হয়েছিল এবং এই বিল পাশ হয়েছিল। পরে এই বিলে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব বিলের স্বাক্ষর করেছিলেন। জি, তো এখন হচ্ছে কি আমরা দেশে গেলে আমরা ভোটার তালিকায় নাম তুলতে পারি, কিন্তু বাইরে থেকে আমরা পারি না। এরপরে আমরা দেখেন বাংলাদেশে ভোট হয়, কোনো ভোটেই আমরা পার্টিসিপেট করতে পারি না প্রবাস থেকে। আমাদের দাবি ছিল এখান থেকে ভোটার তালিকায় নাম উঠবে, প্রবাসের থেকেও আমরা যাতে আমরা ভোটটা দিতে পারি। কিন্তু আমরা দীর্ঘ সংগ্রাম করার পরেও আত্মসত্যিটা ফিরে পাইনি। আমরা চাই যে আমরা বাইরে থাকলেও যাতে আমরা নামটা ভোটার তালিকায় এনলিস্টেড হয়, যেহেতু আমরা এনআইডি কার্ড দেওয়া হচ্ছে, এনআইডি কার্ডের মাধ্যমে যাতে এনলিস্টেড আমরা হতে পারি, আর আমরা যে বিদেশ থেকেও আমরা যাতে ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি, আমরা সেটা চাই। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো, জনাব বশির আহমেদ বিইএম। আমি আপনার কাছে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং যেমনটা বলছেন আবু তাহের চৌধুরী যে হাইকোর্টের রায়ের পরও এই জিনিসটা ফলপ্রসূ, এটা গেজেট আকারে আসেনি। তো ভোটাধিকার, ভোটার লিস্টের নামকরণ এবং
প্রবাস থেকে এখান থেকে হাই কমিশনের মাধ্যমে ভোট দেওয়া, এটা কি আদৌ সম্ভব কিনা? দেখুন, যে আপনি তো ডিটেলস শুনলেন আবু তাহের সাহেব কাছ থেকে, ওনারা অনেক দিন থেকে এইটা নিয়ে কাজ করতেছেন। পৃথিবীর 141টা দেশে বিভিন্ন পর্যায়ে ওদের অনাবাসী ডায়াসপোরা কমিউনিটির ভোটাধিকার আছে, সাবজেক্ট টু এক এক দেশের এক একটা নিয়ম আছে। জি, যেমন মনে করেন আমাদের পার্শ্ববর্তী দেশে আপনার ডুয়েল সিটিজেনশিপ ফ্যাসিলিটিস নেই, ইন্ডিয়াতে নেই, যার জন্য আপনি ওখানে কোয়েশ্চেন আসে না, আপনি ওখানে থেকে দিতে পারবেন, এখান থেকে দিতে পারবেন না। আমাদের যেহেতু ডুয়েট ন্যাশনালিটির সুযোগ আছে, জি, তো এটা আমি মনে করি সরকারের সদিচ্ছার অভাব। এবং বাট সরকারের যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে, এটা আমাদের যারা সমন্বয়করা আছেন, যারা অ্যাক্টিভিস্টরা আছেন এই সাবজেক্ট নিয়ে কাজ করছেন, ওনাদেরকে জানানো উচিত। কারণ আমি মনে করি সরকার চাইলে এটা পারে। যেমন এনআই কার্ড এখন আমাদের অনেক প্রবাসী বাংলাদেশিদের আছে, সো এটা একটা স্টেপ দে ক্যান স্টার্ট উইথ। বাট পলিসি ডিসিশনের মধ্যে সরকারের যদি কিছু না আসে, যেহেতু আমরা বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে ব্যবসায়িক দিক থেকে আমরা কাজ করি, প্রথমেই আপনার সরকারের পলিসি ডিসিশনের মধ্যে এটাকে আনতে হবে। তো আমরা আমাদের সাথে আগে যত ধরনের আপনার প্রতিজ্ঞাবদ্ধতা প্রমিসিং করেছিলেন বাংলাদেশ সরকার, বিগত সরকারগুলো, ওনারা কেউ এটাকে ইমপ্লিমেন্টেশন স্টেজে নিয়ে যান নাই। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি মনে করি এই অধিকার আমাদের পাওয়া উচিত, যেহেতু ডুয়েল সিটিজেনশিপ অপশনগুলো আছে এবং পৃথিবীর 141টা দেশে এই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করা হচ্ছে। যেমন একটা এক্সাম্পল দেই, যেমন আমি ডাচ সিটিজেন প্লাস বাংলাদেশের সিটিজেন। তো আমি যেহেতু এই দেশে আসছি, আমি এই দেশ থেকে নেদারল্যান্ডের রাজনীতিতে আমি কোনো ধরনের ভূমিকা রাখতে পারবো না, ভোটিং দেওয়ার আমার রাইট নাই, দিস ইজ দেয়ার ডিসিশন। তো আমাদেরকে এইটাও দেখতে হবে যে বাংলাদেশে কেন সরকার দিচ্ছে না, সরকারের প্রবলেমটা কোথায় এবং ইস্যুটা কোথায়। এটা যতদিন পর্যন্ত আমরা জানতে পারি না, আমরা বলবো সরকারের সদিচ্ছার অভাব। সরকার চায় না এটা ফ্যাসিলিটিসটা প্রবাসীদেরকে দিতে আর কি। যে আমি আপনাকে সবাল শেয়ার করছিলাম ডক্টর কামরুল হাসান, যে যেমন আলোচনা করছিলাম, তো এখানে কি আপনার কি মনে হয় যে সরকারের সদিচ্ছার অভাব নাকি এখানে টেকনিক্যাল কোনো ইস্যু রয়েছে? আমরা যতদূর জানি এ পর্যন্ত এই ইস্যুটা নিয়ে তো আমাদের সবার সিনিয়র এবং অনেক দিন ধরে আন্দোলন করেছেন। আমার যতদূর মনে পড়ে বিভিন্ন সময়ে যারা আসছে বাংলাদেশ থেকে এই বিষয়ে যখনই বলা হয়েছে, তখনই কেউ কোনোদিন কিন্তু বলে নাই যে এটা না, এটা দেওয়া যাবে না বা এটা কোনো প্রবলেম আছে। আমি আজ পর্যন্ত শুনি নাই। আপনি যেটা বললেন যে ইভেন কোর্টের যে ইয়েটা ছিল, যে কোর্টে একটা ইয়ে হয়েছিল, যেটা আমরা আইনকে পর্যন্ত ইয়ে করেছেন। অতএব আমার মনে আছে সহুল হোসেন বোধহয় তখন নির্বাচন কমিশন একবার এসেছিলেন, তখন আমার ক্লিয়ারলি মনে আছে উনি বললেন যে না, এটা কোনো সমস্যা না, এটা জাস্ট আমাদেরকে ইয়ে করতে হবে। কিন্তু সেই যে করতে হবে, সেটা করার জন্য যে বাজেট লাগবে, সেটা করার জন্য যে প্রসেস লাগবে, সেটা করার জন্য যে প্রক্রিয়া লাগবে, সেইটা গত 15 বছরে তো হয়ও নাই। আর তার আগে যেটা ইয়ে বললেন যে সেই রায় হয়েছে হয়তো 1992-তে, যে রায় যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তারপরে আবার আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, আবার বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল। এই যে দীর্ঘ 25 বছর 30 বছর ধরে জিনিসটা হওয়ার পরেও এ পর্যন্ত হয় না। এবং এক্সাম্পল রয়েছে পরিষ্কার, আমরা সবাই জানি। ভাষা বললেন যে ইন্ডিয়ার কেসটা ডিফারেন্ট। যারা ডিউয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে, পাকিস্তান, তারা এখানে ভোট দিচ্ছে দিব্যি, কোনো সমস্যা তাদের হচ্ছে না। টার্কিশরা তো আমরা জানি একেবারে ওয়ার্ল্ড রিনাউন্ড, যে টার্কিশদের বিশেষ করে গত ইলেকশনে আর্দোগানের সময় যে খুব টাফ কম্পিটিশন হলো, সেখানে দেখা গেল যে জার্মানিতে আর্দোগান বিপুল ভোটে প্রবাসীদের মধ্যে অনেক বেশি জনপ্রিয়, প্রবাসীদের জার্মানিতে ভোট দিল। তো এই যে আমাদের এই বিষয়টা আমরা সবাই জানি যে এই বিষয়টা লেজিটিমেট বিষয়, একেবারেই মানে দাবি করার মতো এবং দাবি বাস্তবায়ন করার মতো। কেউ আজ পর্যন্ত আমি শুনি নাই যে না বলেছে। কিন্তু কোশ্চেনটা হলো যে আসলে আমাদের দেশে যা হয়, আমরা যা দেখে থাকি, যে আমাদের দেশে কোনো কিছুই খুব বেশি প্রেশার ক্রিয়েট না করলে, যেমন বললেন যে এক সপ্তাহ রীতিমতো সোনালী ব্যাংক বয়কট বসেছিল, এখন তো সোনালী ব্যাংকও নাই ফর এক্সাম্পল। কিন্তু ওই যে যদি বড় ধরনের বিমান বয়কট করা অথবা বড় ধরনের কোনো আন্দোলন হতো, আমার মনে হয় তাহলে এটা সরকারের কানে যেত এবং সরকার এই ব্যাপারে উদ্যোগ নিয়ে, অর্থাৎ আজ পর্যন্ত যারা বলেছে মুখে
তারা কোনো উদ্যোগ যে নেয় নাই এটা আমাদের কাছে প্রমাণিত। উদ্যোগ নিলে কি করতে হবে, এর জন্য একটা বাজেট লাগবে, তাই না? ইলেকশন কমিশন থেকে সেই বাজেট অ্যালোকেট করতে হবে, কাউকে দায়িত্ব দিতে হবে, তারপরে এর একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াকে অবলম্বন করে হাই কমিশনকে যুক্ত করে, তাই না? একটা প্রসেস যে আজ পর্যন্ত তাহলে ভালো করে আমরা দেখি নাই এই প্রসেসে কেউ এইখানে আসছে। কিন্তু আপনি বাজেটের কথা বললেন যে আমরা দেখে থাকি যে তুলনামূলক বিচার করলে ইন্ডিয়ার যে বড় রাষ্ট্র, তো সেই হিসাব পার্সেন্টেজ হিসাব করলে বাংলাদেশের নির্বাচনের জন্য ইন্ডিয়ার তুলনায় বেশি বাজেট রাখা হয়। তো এই প্রবাসীদের ভোটার তালিকা করা কিংবা তাদের ভোটের ব্যবস্থা করা, আমি বাজেট কোনো সমস্যা না, আমি বলছি যে এইটা, আমি বলতে চাচ্ছি যে এইটা করার জন্য যে প্রক্রিয়া, বাজেট আমি বলতেছি না যে বাজেট কোনো সমস্যা, বাজেট কয় টাকা লাগবে, তাই না? এটা কোনো সমস্যা না, কিন্তু বাজেট করা, ফর এক্সাম্পল, এর জন্য একটা আলাদা ইলেকশন কমিশনার যে কয়জন আছে তাদের একজনকে দায়িত্ব দেওয়া, যে আর রেসপন্সিবল ফর দ্যাট, এবং একটা টাইম ফিক্স করে দেওয়া, যে 6 মান্থ 8 মান্থ, তারপরে যেটা বললেন উইথ হাই কমিশন, যে এদেরকে কিভাবে কোন প্রক্রিয়াতে করা যায়, এই যে প্রক্রিয়াটা শুরু করা এবং প্রক্রিয়া শুরু করে এটাকে একটা মিনিংফুল পর্যায়ে নিয়ে আসা, আজও পর্যন্ত আমরা এটা দেখি নাই, একমাত্র লিপ সার্ভিস ছাড়া। শুধু এটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, যেটা সদিচ্ছা যদি থাকতো, বা ইলেকশন কমিশন, যারা আমরা বলে থাকি যে ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট, ফর এক্সাম্পল ইলেকশন কমিশন, ইলেকশন এটা তো আসলে তো দায়িত্ব ইলেকশন কমিশনের এটা, আর যেহেতু আইনগত বাধা নেই, যেটা একটা জানতাম না, ক্লিয়ার করলেন যে মাঝখানে এরশাদ সরকারের সময় একটা আইন দিয়ে এটাকে ইয়ে করা হয়েছিল, যেটাও রদ করা হয়েছে, যেটার জন্য অনেক ইয়ে করেছেন ওরা, অধিকার পরিষদ রীতিমতো হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে এটাকে রিপিল করা হয়েছে, যে না এরশাদ সরকারের যে রায়টা ছিল সেটাকে বাতিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে, এবং উনি বললেন যে কামাল হোসেন পর্যন্ত তখন এই মামলায় লড়েছেন। কিন্তু এর পরেও ওই যে বললাম যে আমরা গত 15 বছরে, এটা যে গত 15 বছরে এই দাবি শুনি নাই তা কিন্তু না, গত 15 বছরে আমার মনে হয় বহুবার অধিকার পরিষদ থেকে শুরু করে অনেক আওয়ামী লীগ নেতার মুখেও শুনেছি যে এটা করা হোক, কিন্তু ওই যে বললাম যে এটা করার জন্য যে প্রক্রিয়া, যে প্রসিডিওর, এবং যে প্রক্রিয়াতে এটা হতে পারে, সেই প্রক্রিয়ার কোনো অগ্রগতি আমরা এ পর্যন্ত দেখি নাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব আবু তাহের চৌধুরী, যে বিষয়ে আলোচনা করছিলাম, বিগত সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন সরকার, দলীয় সরকার ক্ষমতায় ছিল, কিন্তু এখন তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই। তো আপনার কি মনে হয় না যে দলীয় সরকার বেঁধে যদি নির্দলীয় কোনো সরকার থাকে, তাদের কাছে দাবি পেশ করাটা এবং এটা ইমপ্লিমেন্ট করাটা ইজি হবে? জি, এটা এর আগে আমি আপনাকে একটা বলি আপনাকে, যে দেখেন বিগত যত সরকার ছিল আমাদের প্রবাসীদের ভোটাধিকারে তার প্রতারণা করেছে, আমি যেটা বলবো আর কি। কারণ আমি আপনার এই বিএনপি সরকারের আমলে, আমি তখন গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারম্যান ছিলাম, তখন আমরা একটা ডেলিগেশন নিয়ে দেশে গেছি, গিয়ে তখন প্রবাসমন্ত্রী ছিলেন কামরুল ইসলাম সাহেব ছিলেন, জি, প্রভাবের সাথে দেখা করেছে। তৎকালীন প্রধান নির্বাচক ছিলেন সাইদ আহমদ, ওদের আমরা দেখা করেছি, কথা বলেছি, সরকার বিভিন্ন মিলে আমরা গিয়েছি। এরপরে দেখেন যেটা বললেন আমাদের কামরুল ভাই, এখানে ব্রিগেডিয়ার শাখাত হোসেন যখন নির্বাচক কমিশনার ছিলেন, সৌল হোসেন ছিলেন, আমরা গ্রেটার সিলেট কাউন্সিলের পক্ষে সৌল হোসেন সাহেবকে আমাদের পয়সা দিয়ে ভাড়া দিয়ে ওনাকে আমরা দেশে এনেছি, আমাদের কনফারেন্সে ওনাকে প্রধান অতিথি করে। উনি বলছেন যে আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি বলছেন ওনার ইচ্ছা আছে আমাদের ভোটাধিকার দেওয়া, ভোটাধিকার নাম তোলা, উনি এসে বলছেন যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। কতবার আমরা, আপনি দেখেন ইভেন আপনি দেখবেন এখানে চ্যানেলসের পক্ষ থেকে একটা সার্ভে করা হয়েছিল ডাইরেক্টলি, একটা টিভির পক্ষ থেকে, এবং সারা দেশ থেকে মতামত আসছে, সবাই যে প্রবাসী বাংলাদেশিরা চায় যে ভোটার লিস্টে তাদের নাম অন্তর্ভুক্ত হোক, এবং তারা বাংলাদেশকে তারা ভোটার দিতে প্রয়োগ করতে চায়। কত কিছু হয়েছে, কত ওয়াদা, যেটা বললো কত ওয়াদা বারবার বলা হয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আমাদের একটা মৌলিক দাবিটা এড়িয়ে যাওয়া হয়েছে। আপনি যেটা বলছেন যেটা ঠিক, বর্তমানে একটা নির্দলীয় গভর্নমেন্ট বর্তমানে আছে, আমি মনে করি আপনার এই সরকার চাইলে এটা করতে পারেন এটা, কারণ নির্দলীয় সরকারে আমরা দাবিও তুলতে পারি, এবং অলরেডি দাবি উঠানো হয়েছে, অলরেডি আমরা বিভিন্ন মিটিং সিটিং হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, দাবি উঠানো হয়েছে। ইভেন আমি গত 5 ডিসেম্বর যে সময় আপনার মাননীয় প্রধান উপদেষ্টা দেখা করি যমুনা সরকারের বাসভবনে গিয়ে, সেখানে ওই দাবিটা আমরা তুলেছি আমরা, যে আমাদের প্রবাসী বাংলাদেশের নাম ভোটার তালিকা করতে হবে এবং আমাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। দাবি উঠেই আমি আসছি, কথাটা বলেছি সরাসরি আপনার প্রধানমন্ত্রী ডক্টর সামনে বলেছি সেখানে। কিন্তু চাইলে আপনার এখন যেটা বলছেন আমাদের বশির ভাই, যে সদিচ্ছার অভাব, ইচ্ছা করলে করতে পারে। আমি খুশি হয়েছি ইদানিং শুনতেছি আপনার যে কিছু আলাপ আলোচনা হচ্ছে সরকারের বিভিন্ন লেভেলে। তো আমার বিশ্বাস যদি আমরা একটু সারা প্রবাসী বাংলাদেশে, যে আমরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা 1,30,00,000 প্রবাসী, অ্যাবাউট
প্রায় আমরা আছি। ইস্যু হতে পারে। আমরা যদি একটা প্রেশার ক্রিয়েট করতে পারি, কারণ আপনি যেটা বলছেন, ওনারা আমাদের আজকের অতিথি আলোচকরা যেটা বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে আপনার এই প্রবাসী তারা ভোট তারা দিচ্ছেন। ইভেন আপনার পৃথিবীর বিভিন্ন দেশে পার্লামেন্টে প্রবাসীদের জন্য এমপির আপনার সংরক্ষিত আসন বলতে আছে, জি এমপিরা মধ্যে সিলেক্ট হন। জি কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা দ্বৈত নাগরিকত্বের অধিকারী, আমাদের ডুয়াল সিটিজেন আছে, এটা একটা খুশির কথা, কিন্তু আমরা অধিকারটা পাচ্ছি না। আমি মনে করি যে বর্তমান সরকার যদি আমাদের দয়া করে কাইন্ডলি বর্তমান ডক্টর ইউনূস সাহেব ওনার যে পরিষদ যেটা আছে, যদি ওনারা পলিটিক্যাল বিভিন্ন ডাইলেমায় ঝামেলায় আসতে ব্যস্ত আছেন, কিন্তু ওনারা চান কি আপনার, এই যে আমি দেখা করলাম ডক্টর ইউনূস সাহেবের সাথে, উনি বক্তব্য শুধু উনি আমাকে বললেন যে ভাই জি আপনারা যত দাবি তুলেছেন যে দাবি যৌক্তিক, আমরা একটা চেষ্টা করব, কিন্তু আপনার আমাদের রেমিটেন্সের দরকার। আমাদের সরকার রেমিটেন্স চায়, সরকার আমাদের টাকা চায়, আমাদের অর্থ দিয়ে তারা আপনার বৈদেশিক পরিশোধ করতে চায়, তার দেশকে রক্ষা করতে চায়। আমাদের শ্রমে ঘামে এই যে আমরা যে রেমিটেন্সটা দেশে পাঠাই অর্জন করে আমরা, এটাই সরকার শুধু চায়। তো উনি বললেন যে আমাদের সরকারের বিরুদ্ধে বাইরে নেতিবাচক প্রচারণা হচ্ছে, আমরা নতুন গভর্নমেন্ট আসছি, সব কোনো কিছু জানি না, আপনারা আমাদের গভর্নমেন্টকে ডিফেন্স করেন, আমাদের পক্ষে কথা বলেন। আমরা বলছি ওনাদের পক্ষে কথা, বিদেশ থেকেও আমরা সাপোর্ট দিয়েছি, এই সরকারকে, এই আন্দোলনকে আমরা সাপোর্ট দিয়েছি। আমি যেটা বলবো, যেহেতু আমরা প্রবাস থেকে আজকে ওরা রেমিটেন্স চান, সেদিনও দেখলাম যে আমাদের রেমিটেন্স যেমন বলছেন যে কত হাজার কোটি টাকা বৈদেশিক পরিশোধ করা হয়েছে, এই গত 5 দিন একটা রিপোর্ট আমি দেখছি। তা আজকে যেহেতু আমাদের রেমিটেন্সটা এত মূল্যবান, যেহেতু আমাদের অধিকারটা আপনার মেনে নেওয়া, এটা তো আমাদের জন্য মূল্যবান। তা আমার বিশ্বাস যদি আপনার এই বর্তমান গভর্নমেন্ট যদি ইমপ্লিমেন্ট করে আমাদের ভোটাধিকার প্রয়োগের একটা ব্যবস্থা করতে পারেন, আর ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করতে পারেন, যেহেতু এনআইডি কার্ড যেভাবে হাইকমিশনে দেওয়া হচ্ছে, হাইকমিশন ইজিলি আপনার আমাদের নামে লিস্টেড করতে পারে, কোনো সমস্যা সেখানে নেই। তাদের সে লজিস্টিক সাপোর্ট আছে, মেন পাওয়ার আছে, সব কিছু সেখানে আছে, শুধু ইচ্ছার দরকার, শুধু ইচ্ছার ভাব। এটা করলে হবে কি, আপনার আমাদের এবং আমাদের ছেলেমেয়েদের প্রজন্মদের দেশের একটা যোগসূত্র হবে, একটা সম্পর্ক হবে, দেশের রাজনীতিতে পলিটিক্সে তারা একটু ইন্টারেস্ট হয়ে উঠবে। তো সুতরাং আমি মনে করি আপনি যেটা বলছেন যে যদি আমাদের বর্তমান সরকার যদি চান, আর আমরা যদি একটা চাপ প্রয়োগ করতে পারি সারা ওয়ার্ল্ড ওয়াইড থেকে, তাই অবশ্যই আমরা একটা সফল পাই বললাম। নিশ্চয়ই। জি, ধন্যবাদ আপনাকে জনাব বশির আহমেদ। কিছুদিন আগে যে পাওয়ার অ্যাটর্নির বিষয়ে যে একটি সহজীকরণ হয়েছে, যেটা এই সরকারের নতুন সরকারের আমলে যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, তো একইভাবে প্রেশার ক্রিয়েটের মাধ্যমে কি এই ভোটাধিকারটা ফিরিয়ে আনা যায় কিনা? অবশ্যই, কারণ পাওয়ার অ্যাটর্নিটা এটা খুবই লজ্জাজনক ব্যাপার যে এত বেশি এফোর্ট দিতে হয়েছে আমার ভাইদেরকে। এটা জাস্ট ম্যাটার অফ আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। সো বাংলাদেশ সরকার ভাই যেটা বলছেন, আই এম ফুললি এগ্রি যে আপনি যদি শুধু আমাদের রেমিটেন্সের দিকে তাকান, দ্যাটস ভেরি মাচ আনফেয়ার টু দি ডায়াসপোরা কমিউনিটি। বাট আপনি ওনাকে যে একটা ওয়ান্ডারফুল প্রশ্ন করেছিলেন যে হোয়াট আর দ্য অবস্টিকলস, that obstacle we need to discuss also, then give them a, কারণ আপনি জানেন 2 ধরনের এনআরবি আছে। ওয়ান এনআরবি ইজ দ্যাট যারা আমরা ডুয়েল সিটিজেনশিপ, আনাদার এনআরবি যারা মিডল ইস্টার্ন ও থাকে। সো দ্যাটস ক্লাসিফিকেশনটা সরকারকে দিতে হবে। এবং সবচেয়ে যে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে আমাদের এই ক্যাম্পেইনটাকে লন্ডনের বাইরে নিয়ে যেতে হবে। আমি অলসো ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড এনআরবি অর্গানাইজেশন, সো ইজ অ্যান আমেরিকান বেস, এবং আমি ওদেরকে সাপোর্ট করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ার্ল্ড এনআরবিকে মোবিলাইজ করার জন্য গ্রাউন্ড ওয়ার্ক আমরা করেছি। সো আমি রিকমেন্ড করব আমাদের ইউকে যারা তাহির ভাই সহ আপনারা যারা আছেন, সো লেটস, আপনি ইউকে বেস করে এটাকে সাকসেস করা ইট উইল বি ডিফিকাল্ট। কারণ আমি ইউরোপে আমাদের ভালো অ্যাক্সেস আছে, যেহেতু আমি ইউরোপে 25 বছর থেকে এসেছি। উই ক্যান মোবিলাইজ ইউরোপিয়ান কমিউনিটি ভেরি ইজিলি। ওরা আমাদের সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদেরকে শুধু এখন আমেরিকান অ্যান্ড অস্ট্রেলিয়ান ডায়াসপোরা যেটার আমার কানেকশন আছে, সো আমরা যদি কালেকটিভলি কাজ করি, আমি মনে করি এটা ইউকে থেকে আপনার এইতে 30 বছর আমার এই জিনিসগুলো দেখে খুবই দুঃখ লাগে যে এই তো ছোটো ছোটো জিনিসের জন্য আমাদেরকে এভাবে সংগ্রাম করতে হয়। সো গভর্নমেন্ট শুড রিয়েলাইজ দ্যাট এনআরবিদের যে এইগুলা করে দেশের বেশি প্রগ্রেস হবে না। দেশের প্রগ্রেস করতে হলে আমরা যারা ব্যবসায়ীরা, যারা আমরা দেশে ইনভেস্টমেন্ট করছি গত 53 বছর থেকে, ঠিক সেইভাবে সোশ্যাল রিফর্মগুলোকে করতে হবে। এনআরবিদের যে আপনি যেমন ভারতে দেখেন যে আপনি ডায়াসপোরা কমিউনিটি সিলিকন ভ্যালি থেকে
গিয়ে দে চেঞ্জ দি হোল ওয়ার্ল্ড অফ আইটি সেকশন, ডিজিটাল টেকনোলজি। সো এই ঠিক সেইভাবে আমরা মনে করি ডায়াসপোরাদের বাংলাদেশে একটা গ্রুপ আছে যারা প্রবাসীদের ব্যাপারে খুব বেশি পজিটিভ মাইন্ড রাখে না। এটাও এই দৃষ্টিভঙ্গি থেকে, এই দৃষ্টিভঙ্গির কারণটা কি? এই দৃষ্টিভঙ্গিটার কারণ হচ্ছে যে সাম সেক্টরে মানে কালেকটিভ ওয়ার্ক করার মানসিকতা আপনার, এটা আমাদের মধ্যে অনেক আছে যে কালেকটিভলি আমরা কাজ করতে চাই না, উই ওয়ান্টেড টু ডু ইট ইন্ডিপেন্ডেন্টলি, যেটা করে কোনো অগ্রগতি হওয়ার আশা খুবই কম। তো আমি মনে করি আমাদের যে ইয়ং জেনারেশন আছে ওদেরকে নিতে হলে ইউ নিড টু অ্যাডপ্ট সাম অফ দ্য গুড পলিসি এনআরবিদের জন্য। যেন আপনি মনে করেন ভারতীয় এনআরবিদেরকে, নন এনআরআই যারা আছে, ইউ ক্যানট অ্যারেস্ট দেম উইদাউট দ্য পারমিশন অফ দ্য আপনার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। এবং এনআরআইরা দের ন্যাশনাল এনআরবি ডে আছে, এনআরআই ডে আছে। আমাদের এনআরবি ডে তাও ভাঙাচুরা যা পাইছি নিতে ইট টুক আস অলমোস্ট 20 years। আচ্ছা, সো ইজ এ বেসিক জিনিস। পৃথিবীর 56টা দেশে জাতীয় প্রবাসী দিবসগুলো আছে। তো ইটস রিয়েলি শেম আমি মনে করি যে, বাট আমরা এইভাবে সংগ্রাম ছাড়া আমি মনে করি না কিছু করা যাবে। বাট আমি মনে করি কালেকটিভলি উই শুড। আরেকটি প্রশ্ন রাখতে চাই যে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে প্রবাসী যারা আছেন তারা বাংলাদেশে ইনভেস্ট করতে তারা নিরুৎসাহিত হচ্ছে। তো আপনার কি মনে হয় যে এই যে প্রবাসীরা যদি ভোটের অধিকারটা পান সেক্ষেত্রে কি বাংলাদেশে ইনভেস্ট তারা উৎসাহিত হবেন? অবশ্যই আরও উৎসাহিত হবেন। আমরা তো বাংলাদেশে দেখেন এখন 186-86-এর মধ্যে আছে ইজ টু ডুইং বিজনেসে। তারপরেও আমরা যাই কেন? এই জন্য যাই বিকজ অফ অপরচুনিটিস আর দেয়ার। এবং প্রবাসীরাই দেশে ইনভেস্ট করে। আপনার আফটার দ্য লিবারেশন পিরিয়ড পরে কিছু ইউরোপিয়ান নেশন, ব্রিটিশ ইনভেস্টমেন্ট এগুলো ছিল, এখন কিন্তু প্রবাসীরাই ইনভেস্টমেন্ট করতেছে। তো সরকারের পলিসি ডিসিশনের মধ্যে আনতে হবে যে প্রবাসী ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার কি। কিছু সরকারের এইটা মাইন্ডসেট ছিল যে বিদেশিরা ইনভেস্ট করবে, বিদেশিরা বাংলাদেশে ইনভেস্ট করতে হলে অনেক হাসলসে যেতে হয়। তো আমরা মনে করি প্রবাসীরাই একমাত্র উৎস যে বাংলাদেশে নিয়ে আসার জন্য। এবং ভোটাধিকার এবং ইজ অফ ডুইং বিজনেসগুলোকে যদি কমফোর্ট লেভেলে নিয়ে আসা হয়, আমি মনে করি আরও ইয়ং যারা আমাদের এই দেশে আছেন তারাও আরও উদ্যুক্ত হবেন, আরও বাংলাদেশের প্রতি উৎসাহ দেখাবে মনে করি। নিশ্চয়ই। যারা কামরুল হাসান, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে যেমনটা বলছেন বশির আহমেদ, যে যদি ওয়ার্ল্ড ওয়াইড, শুধুমাত্র ইউকে বেসড নয়, ওয়ার্ল্ড ওয়াইড যদি কালেকটিভলি একসাথে যদি এই দাবিটাকে উত্থাপন করা হয় সেক্ষেত্রে কতটুকু ফলপ্রসূ হতে পারে বলে আপনি মনে করেন, এবং এটা সম্ভব হবে কিনা এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। আমরা আমাদেরকে বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবার এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক দেখছিলেন সময়ের সাথে, কথা বলছিলাম বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে। দেখছিলেন সময়ের সাথে এবং কথা বলছিলাম বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। জনাব ডক্টর কামরুল হাসান, আপনার সাথেই কথা বলছিলাম বিরতি থেকে, এবং আপনাকে একটা প্রশ্ন রেখেছিলাম যে যেমনটা বলছেন জনাব বশির আহমেদ, যে কালেকটিভলি আমরা যদি শুধুমাত্র ইউকের মধ্যে বাইরে যে অন্যান্য দেশ রয়েছে বা প্রবাসী বাংলাদেশি রয়েছে অন্যান্য দেশে, তাদেরকে নিয়ে কিছু করা যায় কিনা? আমার মনে হয় পয়েন্টটা ভ্যালিড পয়েন্ট। কারণ অনেক সময় হয়েছে কি, অনেক সময় লন্ডনে আমরা তো ডুয়েল সিটিজেন, আমাদের ব্যাপারে নেগেটিভ দেশে আরও বেশি। আমরা যারা ডিউয়াল সিটিজেন লন্ডনে, তারা মনে করে, দেশের লোকেরা মনে করে যে আমাদের তো এই সমস্ত ভোটাধিকার, এই সমস্ত কি, আমরা তো লন্ডনে থাকি, আমাদের লন্ডন সিটিজেনশিপ আছে, ইনভেস্টমেন্ট করব লন্ডনে, আমাদের দেশ নিয়ে এত চিন্তা কি, বা আমরা কম চিন্তা করি। এই ক্ষেত্রে কিন্তু আরও যে আমাদের অন্যান্য প্রবাসী যাদের আসলেই আমরা জানি সিটিজেনশিপের কোনো কোশ্চেনই নাই তাদের, বিশেষ করে আমাদের মিডল ইস্টের যে বিরাট অংশ বিভিন্ন দেশে এবং অন্যান্য জায়গায় যেখানে তাদের ভোটাধিকার কিন্তু আরও বেশি প্রয়োজন, এবং আরও বেশি তারা এই আন্দোলনে সম্পৃক্ত হবে যে যেখান থেকে পারে। হয়তো অনেক জায়গায় আন্দোলন করার সুযোগ, আমরা যখন এখানে মিছিল করি, আমরা যখন এখানে মিটিং করি, হয়তো তারা সেটা করতে পারবে না, কিন্তু এই আন্দোলনের সাথে তাদেরকে সম্পৃক্ত যদি করা যায় অন্যান্য দেশের যে কোনো জায়গার যারা আছে, তাহলে অবশ্যই এই দাবিটা আরও জোরালো হবে।
এবং আমরা যখন অনেক সময় দেখা করতে যাই আমরা শুধু হয়তো লন্ডন বা আমেরিকা বা এই সব দেশের ইউরোপিয়ান কান্ট্রিজের লোকেরা যায়, কিন্তু ওদের প্রতিনিধি থাকলে বা ওদের সাথে থাকলে এই দাবিটার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি বেশিরভাগ বক্তব্যটা রাইট যে এদেরকেও ইনভলভ করা দরকার। এবং এই ক্ষেত্রে তো ইউরোপিয়ান যারা আমাদের আছে এখান থেকে তো, এবং অনেক অল ইউরোপিয়ান অর্গানাইজেশনের তাহের ভাই নিজেও অনেকগুলো অল ইউরোপিয়ান অর্গানাইজেশনকে উনি অ্যাডভাইজারি করেন, উনি মনিটর করেন বা ওনার সাথে যোগাযোগ আছে। অতএব ইউরোপ ইজ নট এ মানে এমন প্রবলেম, ইউরোপের সবাইকে সব প্রবলেম আছে যে মিডল ইস্টের সাথে হয়তো আমাদের যোগাযোগটা কম, কিন্তু এই ক্ষেত্রে যদি মিডল ইস্টে এই দাবিটা যদি জোরালোভাবে উঠানো যায় তাহলে কিন্তু আমি মনে করি যে তারা আমাদের চেয়েও শক্তিশালীভাবে এইটাতে তারা অবদান রাখতে পারে, যেহেতু ভোটের অধিকারটা তারা বেশি চায় আমাদের। জি, আমি আপনাকে আবার ফিরে আসবো। আমাদের সাথে বিরতির পরে যুক্ত হয়েছেন মোহাম্মদ জুবায়ের, প্রেসিডেন্ট লন্ডন বাংলা প্রেস ক্লাব। স্বাগত আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ সোহাগ ভাই এবং এনটিভি পরিবারকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে প্রবাসীদের ভোটের অধিকারের বিষয়ে আমরা অনেকটা আলোচনা করে ফেলছি, যে যেমনটা আমাদের আলোচকরা বলছিলেন যে এই অধিকারটি এবং দীর্ঘদিন ধরে আমাদের তাহের ভাইরা সহ আরও অনেকে আন্দোলন করে যাচ্ছেন, যদিও এখনো পর্যন্ত সেই ফলপ্রসূ হয়নি আন্দোলনটি। তো আপনিও এই বিষয়ে অনেক কিছুর সাক্ষী রয়েছেন, তো আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ। আমি কিছু কথা শুনেছি তাহের ভাই যে শুরুতে বলেছেন, বশির ভাই এবং ডক্টর কামরুল ভাই। শুধুমাত্র আপডেটেড একটা বিষয় আমি শুনলাম যে বর্তমানে যিনি নির্বাচন কমিশনার প্রধান হয়েছেন এবং তারা একটা আলাপ করেছে, আপনারা এটা আলোচনায় এনেছেন কিনা, যে তারা তিনটা অপশন থিঙ্কিং করতেছে। একটা হচ্ছে যে প্রক্সি, আরেকটা হচ্ছে অনলাইন, আরেকটা হচ্ছে পোস্টাল, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজেই, ওনারা যখন আন্দোলন করলেন, সোহেল হোসেন সাহেব আসলেন, আমরা নিউজ করলাম, ওখানে বলেই দিলেন যে এটা হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে সিলেট এয়ারপোর্টের মতো, আরে হয়ে গেছে, পরে আবার হয় না, মানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তারপরে দেখা যায় এটা গেজেটেড হয় না, কনস্টিটিউশন হয় না। এই জন্য যে কামরুল ভাই অফ এয়ারে যে কথাটা বলেছেন, আমাদের এই যে নামের এনআরবি ডে বা নামে আমাদেরকে সম্মান মর্যাদা না দিয়ে জেনুইনলি আমাদেরকে যদি মর্যাদা দেওয়া হয়, নন রেসিডেন্টস বাংলাদেশি এনআরআইয়ের মতো বা চাইনিজ যারা বিদেশে আছেন তাদের মতো যদি আমাদেরকে মর্যাদাটা দেয়া হতো। আপনি দেখেন, আমি জাস্ট পড়ছিলাম যে আমাদের যে সংখ্যাটা 1.5 কোটি, 1 কোটি, 1.25 লাখ, 1.45 লাখ, এটা আমাদের সরকারের 3টা ডিপার্টমেন্টের। আপনার বাংলাদেশের পার্লামেন্ট একটা বলে, বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্সে আরেকটা বলে, তারপরে আপনার এই প্রবাসী মন্ত্রণালয় আরেকটা, 40-50 মানে প্রায় 1.5 কোটি। এটার হিসাবটাও নাই, একটা মানুষও তো একটা হিসাবের। আপনার এই প্রবাসী কতজন, এটার একটা কালেকটিভ কনক্লুসিভ হিসাবও নাই, এক একজনের এক এক ডিপার্টমেন্ট এক একটা। তাহলে তো আসলে আমাদের ওই যে আমরা হিসাবেই নাই। আর আমরা ইউরোপে না হয় 8-10 লাখ আছি, আমেরিকা মিলে আরো না হয় কয়েক লাখ, আসলে তো মিডিল ইস্ট, এবং এরা তো ফিরে যাবেন, আমাদের মতো একেবারে যে থেকে যাওয়া না। ওনাদেরকেও যদি কাউন্ট করেন, মর্যাদা দেন, তাহলে তো ভোটাধিকারটা জরুরি। অ্যাটলিস্ট হাই কমিশনের মাধ্যমে ভোটাধিকারটা পাওয়া। আর ইন্ডিয়া বা সাউথ এশিয়ার কোথাও আমার জানা মতে হয় না, আপনার বাইরে থেকে দেয়া যায় না। পাকিস্তান দিতে পারে, তারা পাইলট হিসেবে শুরু করেছে, বাট আমেরিকা, ইউকে সব জায়গাতে তো পোস্টালি দেয়া যায়। বাংলাদেশ থেকে আমেরিকায় ভোট দিতে পারে, এটা তো অ্যাটলিস্ট সেকেন্ডারি। অ্যাটলিস্ট তো আমরা যাতে মানে হাই কমিশনে গিয়ে ভোট দিতে পারি, সৌদি আরবে থাকি আর ইউকেতে থাকি আর ম্যানচেস্টারে থাকি, এটা হলেও তো একটা কাজ হলো। তারপরে না হয় আমরা এটা নিয়ে ভাবলাম, বাট আসলে তো সমান থেকে গেছে। এবং আপনারা যেটা আলাপ করেছেন, যদি বর্তমান সরকার কিছু ফাস্ট ট্র্যাকে করতেছে, তারা যদি একটু গুরুত্ব দেন, আমাদের নেতৃবৃন্দ যদি এটা নিয়ে একটু আলাপ চালিয়ে যান, তাহলে হয়তো বিভিন্ন তো কমিশন হয়ে গেছে, নির্বাচন কমিশন কেন্দ্রিক, তাদেরকে যদি আমরা প্রভাবিত করতে পারি, হয়তো ফার্স্ট ট্র্যাকে কিছু একটা হতেও পারে। জি, নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে জনাব আবু তাহের চৌধুরী। যেমনটা বলছিলেন আলোচকরা, যে এই যে প্রেশার ক্রিয়েট করে কিংবা কালেকটিভলি সারা বিশ্বে যে সকল দেশে প্রবাসী বাংলাদেশের রয়েছেন, তাদেরকে নিয়ে কোনো জোরালো আন্দোলন করা যায় কিনা? এটা করা যেতে পারে, অবশ্যই করা যাবে। এর জন্য আমাদের যে কমিউনিটিকে আপনার আরও অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, সভা করতে হবে, তাদের বোঝাতে হবে যে এটা আমাদের, যেহেতু বাংলাদেশের একটা হাইকোর্টের রায় বলা হয়েছে যে প্রবাসী বাংলাদেশের ভোটাধিকার তার একটা সিভিক এবং কোশ্চেন রাইট, তার এটা রায় আছে অলরেডি, হাইকোর্টের রায়। এবং যিনি রায় দিয়েছিলেন মরহুম বিচারপতি মনিরুদ্দৌলা চৌধুরী, উনিও দুনিয়া থেকে খবরে চলে গেছেন, কিন্তু রায়টা ইমপ্লিমেন্ট হলো না। প্রবাসী ভোটাধিকার বিলে যিনি স্বাক্ষর করলেন সাবেক প্রধান জিল্লুর রহমান সাহেব, উনিও খবরে চলে গেছেন, কিন্তু আমাদের ভোটাধিকার বাস্তবায়িত হলো না। তো আমাদের এই যে ন্যায্য দাবি, আপনার এই দাবিটা আপনি এর সঙ্গে আমি একটু বলি, আমি অফেয়ার আগে বলছিলাম আপনাকে, 2016 সালের 1 ফেব্রুয়ারি বাংলাদেশের মন্ত্রিসভায় একটা বিল, আপনার খসড়া বিল এটা ছিল, অনুমোদন দেওয়া হয় যাতে আপনার ডুয়েল সিটিজেন যারা আছে তারা বাংলাদেশে গিয়ে কোনো ইলেকশনে মেয়র হতে পারে না। জি জনাব আবু তাহের চৌধুরী, আমি আপনার কথার মাঝে ফিরবো। আপনি কথার মাঝে আমি একটা কল নিয়েছি, আমাদের জন্য অসংখ্য কলার ওয়েট করছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সাদ সুলতান, আমি ফ্রম ক্রু থেকে করছি। জি, আপনি আপনার দর্শক আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটা হলো, একটু দেখতেছিলাম আপনার প্রোগ্রামটা, তো আপনারা বলতেছিলেন বাংলাদেশের কথা। তো বাংলাদেশে তো অনেক ঘটনা ঘটতেছে এখন, আপনারা ওনাদের একটু বুঝে যে না, এটা খুব সুন্দর, আমরাও বুঝতে পারলে ভালো হবে। পেশা ক্রিয়েট করতে করতে বাংলাদেশের যে অবস্থা শুরু হয়েছে, এই যে আওয়ামী লীগের বিএনপি মিলে তো হারাহারানি পড়াইতেছে, বিচারটাকে আল্লাহ রাস্তারা করতে পারবে না? আমারা অনেক বিক্ষম আছে, বুঝছেন, এই যে হোলিতে যে মারা গেল। যে দর্শক আমরা আজকে আলোচনা করছি প্রবাসীদের ভোটের অধিকার নেই, এই বিষয়ে আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারেন। এর তো দাদা বলে আড্ডা নিয়ে যে সবাই দেশের মানুষ হারিয়েছে, ওরা কিভাবে করবে বিচারটা আমি বুঝতে পারতেছি। জি, ধন্যবাদ করলাম আপনাকে জনাব আবু তাহের চৌধুরী। জি, আমি বলছিলাম এটা। তো দেখেন, আপনার মন্ত্রিসভায় যাতে দ্বৈত নাগরিক অধিকারী কোনো লোক যাতে বিদেশ থেকে গিয়ে দেশে ইলেকশন করতে না পারে, বিল অ্যাপ্রুভ হয়ে গেছে। অথচ এই মন্ত্রিসভায় যারা বসা ছিল যে মন্ত্রীরা, জি, ওই মন্ত্রীরা যেসব পরে বিলাত আসছেন, আমরা জিজ্ঞেস করলাম, ওদের আমি তো জানি না এইভাবে বিল হয়েছে বলে। আচ্ছা, তাদের উপস্থিতি স্বাক্ষর অ্যাপ্রুভ হয়েছে। এরপর আমরা যখন একটা আন্দোলন সংগ্রাম শুরু করলাম, এটা নিয়ে মিটিং মিছিল শুরু করলাম এখানে, এরপরে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক সাহেব দৌড়ে আসলেন হাইকমিশনে, জি, এসে নেতৃত্বে বুঝিয়ে বললেন যে না, আমরা এটা করবো না, আমরা প্রতিবাদ আমরা পেয়েছি, এটা তারা স্থগিত রাখলো, এটা ইমপ্লিমেন্ট হয় নাই। তো আমি যেটা বলছি আপনারা, যে কোনো আন্দোলন, কোনো সংগ্রাম কোনো বৃথা যায় না, যদিও আমাদের ভোটারদের আন্দোলনের কারণে এগুলো করতে পারে নাই। আপনারা দেখেন যে আমি আগে বলেছি আপনাকে যে বাংলাদেশের যারা জেলে যারা কয়েদি যারা আছে, তারা আপনার উপস্থিত না থেকে তার নাম উঠাতে পারে। বিদেশে যারা হাইকমিশনের স্টাফ যারা আছে, সোনালী ব্যাংক শিপিংয়ের স্টাফ, তারা আপনার বিদেশ থেকেও তাদের নাম বোর্ডে তুলতে পারে, এটা আইন। কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা আমরা বাইরে যারা আসছি জীবিকার জন্য, আমরা দেশে রেমিটেন্স দিচ্ছি, সরকার আমাদের রেমিটেন্সের জন্য বারবার আহ্বান জানায় যে রেমিটেন্স পাঠান। সব সরকার বলে রেমিটেন্স তারা আজকে থেকে বাংলাদেশের আপনার যে ইনকাম, যেটা বাংলাদেশের আয়ের উৎস, যেটা এটা আপনার রেমিটেন্স হচ্ছে প্রধান। পোশাক শিল্প অনেক সমস্যা হয়ে যাচ্ছে, পোশাক শিল্প আর রেমিটেন্স। তা আমাদের কথা হলো, আমরা দিব, আমরা দিচ্ছি, দেশ আমাদের, মাটি আমাদের, কিন্তু আমাদের তো আপনার অধিকার দিতে হবে। আমি যেটা বলছি, আপনি যেটা বলছেন, যে যদি আমরা দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আমাদের ভোটাধিকার যাতে হাইকমিশনে প্রয়োগ করতে পারি, আমরা ভোট দিতে পারি। আমি দেখেছি আপনার একটা রেফারেন্ডাম হয়েছিল পাকিস্তানের, এই রেফারেন্ডামে আমি নিজে উইটনেস, আপনার যেখানে তাদের যে লন্ডন যে দূতাবাস যেটা আছে, এখানে তারা ব্যালট বক্স তারা রেখেছে, পুলিশ বুথ তারা রেখেছে, ম্যানচেস্টার রেখেছে, বার্মিংহাম রেখেছে। যারা প্রবাসী পাকিস্তানি যারা আছে আপনার, তারা এখানে গিয়ে তারা ভোট দিয়েছে, এবং এই সব ভোট তাদের আপনার ডিপ্লোম্যাটিক মেইলে সাথে সাথে পরদিন চলে গেছে, এটা যেতে পাকিস্তানে চলে গেছে, তারা ভোট কাউন্ট। এইভাবে বিভিন্ন দেশের সিস্টেমটা আছে। একটু বললেন যে টার্কিশরা, তারা প্রবাসী তারা ভোট দিতে পারে। তা আমরা চাই, যদিও এটা কথা বলা হচ্ছে আপনার, এটা পোস্টাল ভোটই হোক আর আপনার ডাইরেক্ট ভোটই হোক, আমরা চাই আমাদের ভোটের অধিকারটা। এর জন্য যদি আমরা সারা বিশ্বে, ইউরোপে আমরা যারা আছি, ব্রিটেনে যারা আছি, মধ্যপ্রাচ্যে যারা আছি, বা সারা আমেরিকায় যারা আছি, যদি আমরা সবাই কোন আওয়াজটা তুলতে পারি, আর এই সরকারের আমলে যে সরকার একটা নিরপেক্ষ সরকার, কোনো রাজনৈতিক দলীয় কোনো সরকার না, আমার মনে হয় এটা আমরা আদায় করতে পারবো। এবং এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনার যে সংগঠন প্রবাসী ভোটাধিকার আন্দোলন, এটা অনেকদিন আমরা আন্দোলন করেছি, আপনাদের পক্ষে কোনো উদ্যোগ এটা আমরা অবশ্যই না, এই মুহূর্তে দরকার, এটা দাবিটা জোর। আমরা নয়, এখানে তো আমাদের 17টা সংগঠন আছে, প্রত্যেকটা কমিউনিটি সংগঠন আপনার কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা সংগঠন আমাদের আছে, আমরা মনে করি ক্যাটারি অ্যাসোসিয়েশন আছে, আমাদের চেম্বার অফ কমার্স আছে, গ্রেটার সিলেট কাউন্সিল আছে, গ্রেটার সিলেট কমিউনিটি আছে, বিভিন্ন এনআরবি সংগঠনগুলো আছে। সব সংগঠন যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আওয়াজটা তুলি, আমরা আমাদের ভোটাধিকার চাই, আমরা ত্রদে হাইকমিশন আমাদের ভোটাধিকার নাম তো উঠাতে চাই, আমরা ভোটের প্রয়োগ করতে চাই। সবাই যদি আমরা আওয়াজ তুলতে পারি, আমরা দেশে বিদেশে, আমার বিশ্বাস যে এই সরকারের আপনার হয়তো আমরা আদায় করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে জনাব বশির আহমেদ। যেমনটা বলছিলেন আবু তাহের চৌধুরী, যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তো আপনি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব করেছেন এবং করছেন, তো সব সংগঠন মিলে এবং অন্যান্য দেশে যে সকল প্রবাসীদের আছে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলন কিংবা কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা? অবশ্যই, কারণ সেমিনার, সিম্পোজিয়াম অর্গানাইজ করাই আমাদের কাজ, এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা করে থাকি। বাট আমরা চাই না বাংলাদেশ সরকারকে, যেটা ভাই বলল, যে এক্সট্রিম কিছু করার জন্য, কারণ আমাদের কাছে অনেক ইস্যু আছে যেগুলো বাংলাদেশ সরকার আমাদেরকে জবাব দেওয়ার কিছু নাই।
যেমন একটা এক্সাম্পল যেটা আমরা ক্যাম্পেইন করছি না এখনও, যেন আমরা যারা আছি শুধু ইউনাইটেড কিংডমের প্রবাসী বাংলাদেশিদের মোর দেন 6 বিলিয়নের প্রপার্টি আমাদের বাংলাদেশে আছে, যেটা আমরা ইকোনমিক টার্মে বলে থাকি যে ট্র্যাপড অ্যাসেট। আমরা এটা বিক্রিও করতে পারি না, আনতেও পারি না। সরকার কিন্তু অনেক জায়গায় এটা আমাদের বিক্রি করার যে সুযোগ সুবিধা আছে এটাও দিতে চায় না। বাট উই ডোন্ট রেজ দোজ ইস্যুস, কারণ আমরা চাই না কমিউনিটিতে টেনশন ক্রিয়েট করতে। কিন্তু আমি মনে করি যে এই যে ভোটাধিকার আন্দোলন, এটা অনেক পুরনো আন্দোলন এবং এটা সরকারের একটা সদিচ্ছা দেখানো উচিত। এবং দেখেন, জাস্ট আন্তর্জাতিক পর্যায়ে যদি একটা সেমিনার করতে হয় এবং আমার ভাইরা চান এর উদ্যোগ নিয়ে, উই ক্যান ডু ইট উইদিন 1 মান্থ, কারণ আমাদের ওই লজিস্টিক ক্যাপাবিলিটি আছে। যেহেতু আমি নিজে বললাম, আই এম দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল এনআরবি ওয়ার্ল্ড এনআরবি অর্গানাইজেশন। সো আমি জানি যে পৃথিবীর কেমন করে বিভিন্ন দেশ থেকে আনতে হয়। তো আমরা মনে করি যে একটা নতুন সরকার দেশে এসেছে এবং আমি মনে করি আমাদের কমিউনিটি লিডারদের ভালো একটা রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে ওদের সাথে। এই সুযোগটা সরকারের নেওয়া উচিত এবং আলোচনার মাধ্যমে যাতে এই ছোটো ছোটো জিনিসগুলো, ইটস নট এ মেজর ইস্যু, যেটা জাস্ট পলিসি ডিসিশনের মধ্যে আনতে হবে, সরকারের সদিচ্ছা থাকতে হবে। মোস্ট অফ দ্য ওয়ার্ক ডান অলরেডি। জি, কিন্তু এই আলোচনা তো দীর্ঘদিন ধরেই হচ্ছে, অনেক আশ্বাস দিয়েছেন, হয়ে যাচ্ছে, হাইকোর্ট থেকেও সিদ্ধান্ত এসেছে, তারপর হয়নি। এখন দেখেন, এন্ড অফ দ্য ডে আমাকে দুঃখজনকভাবে বলতে হয় যে আমাদের সরকার, যে সরকারই আসুক আর যাক, ওদের যদি জাতীয় স্বার্থে এইসব এবং দেশের বৃহত্তম স্বার্থে যদি এই মাইনর ডিসিশনগুলো যদি ওনারা নিতে না চায়, তাইলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া তো কিছু নেই। কারণ এগুলা ইমপ্লিমেন্টেশনের জন্য এত বেশি কিছু দরকার নেই। এখন এনআই কার্ড অলরেডি আছে এবং আমি মনে করি বিভিন্ন কারণে দেশে যাদের প্রপার্টি আছে বা ব্যবসা আছে, এনআই কার্ড, আপনার টিন, এগুলা অলরেডি স্বাভাবিক ব্যাপার দেশের যে কোনো বাংলাদেশির জন্য। তো এখন তো আরও ইজি এবং এই প্রসেসটাকে আমি মনে করি সরকারের, এই সুযোগটা সরকারের ব্যবহার করা উচিত। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে জনাব ডক্টর কামরুল হাসান। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে এই আলোচনা কিংবা কালেকটিভলি আন্দোলন যেটাই বলেন, তো সরকারকে প্রেশার ক্রিয়েট বলেন কিংবা আলোচনা বলেন, এটা কি সম্ভব কিনা? না, সম্ভব তো অবশ্যই। আন্দোলন যেটা তাইদের কথা থেকে আমি একটু ইয়ে করে বলছি যে হয়তো যে লোক রায় দিচ্ছে সে মারা গেছে। আমি আলোচনায় ফিরছি আপনার কাছে, আমি তার আগে একটা কল নিয়ে হ্যালো কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম নবলি। আমি একটু স্যার লগে একটা জিজ্ঞাসা করতাম আসলাম। জি নিশ্চয়ই। অ্যাবাউট বাংলাদেশ। জি করতে পারেন আপনি সংক্ষেপে। ভাই, আমার কোয়েশ্চনটা হইল, আপনারা বড় বড় সিনিয়র জার্নালিস্ট, 1600-1700 বাংলাদেশও বাড়া বাই বিমান, আপনারা হল ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স। Do you know how much London to Australia or Manchester to Australia, 23-hour flight, £980 return, and 10-hour flight Sylhet, £1,600. I am elderly, I am 70, I came to this country in 1968. কত ধরনের লিডার দেখলাম ভাই, 2000 লিডার দেখলাম। ধন্যবাদ কলার আপনাকে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনায় আনবেন। আমি ভাই একটু কবিতা যেহেতু প্রশ্নটা করছি ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নলে ধন্যবাদ ভাই। আপনি যেটা যে ইস্যুটা আপনি রেজ করছেন বিমানের ভাড়া নিয়ে, এটা ঠিক কইছেন আপনি। এটা নিয়ে আমরা প্রতিবাদ করলাম, আমরা আন্দোলন করলাম, প্রেশার ক্রিয়েট করলাম যাতে বিমানের ভাড়া কমানি হয়। যদিও আজকে আমরা অন্য ইস্যু ভোটাধিকার নিয়ে মাত্র আমরা, তবু আমরা আপনাকে একমত। থ্যাংক ইউ আপনারে। জি ধন্যবাদ। না, আমি একটু ইয়ে করে বলতেছিলাম যে তাহের ভাই বলতেছিলেন যে লোক রায় দিয়েছে সেও মারা গেছে, যে রায় অ্যাপ্রুভ করেছিল জিল্লুর রহমান সেও মারা গেছে। আমরা চাই না যে তাহের ভাই 30 বছর ধরে আন্দোলন করেছেন, তাহের ভাই বেঁচে থাকা অবস্থায় যেন এই ভোটাধিকার হয় এবং ভোটাধিকার আমরা পাই। একটা ছোট্ট ইনফরমেশান দিই সবাইকে, সেটা হলো ওই যে সংস্কার প্রস্তাব যেগুলো আসছে না, সংস্কার প্রস্তাব তো অনেক, কিন্তু প্রায়োরিটি হচ্ছে
অ্যাগ্রিড যেগুলো সেগুলো হবে আর কি। ইনফরমেশন হচ্ছে ওটার মধ্যে কিন্তু এটাও আছে। আচ্ছা, এই আমি 2-3টা সংস্কারের দিছিলাম, পরামর্শ দিছিলাম। একটা এটা, আর একটা হচ্ছে ছাত্র রাজনীতির সংস্কার, আর একটা অন্য জিনিস আর কি। তো 3টাই সংস্কার প্রস্তাবের মধ্যে আছে। তারপর এবং সবার জ্ঞাতার্থে বলে রাখি যে সংস্কার প্রস্তাব, নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো আছে তার মধ্যে প্রবাসীদের ভোটাধিকারও আছে, কিন্তু প্রায়োরিটি লিস্টে নাই। আচ্ছা, অর্থাৎ এই সরকার যেগুলো করবে অ্যাগ্রিড যেগুলো জরুরি, সেই প্রায়োরিটি লিস্টে না থাকার কারণে সম্ভাবনা যেটা হবে যে এরপরে তো আমরা পাবো এক দলীয় গভর্নমেন্ট। আর তাই ভাই কিন্তু আজকে একদম ওপেনলি বলে দিয়েছে যে সব গভর্নমেন্টই এই জিনিস নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। ওপেনলি কিন্তু বলছে একেবারে যে সব গভর্নমেন্টই আমরা দেখেছি, আমরা দুইবার বিএনপি গভর্নমেন্ট দেখেছি, আওয়ামী লীগ গভর্নমেন্টের আগের 96-এর গভর্নমেন্ট দেখেছি, এরপরে 15 বছর দেখেছি, কিন্তু সবাই এক ধরনের প্রতারণা যে এখানে আসলে ওই প্লেন ফেয়ার দিয়ে আনলে বলে যে হ্যাঁ এটা ধরে হয়ে গেছে, এটা মানে সবাই তখন আশান্বিত হয়ে যায় যে এটা বোধহয় হবে কিছু একটা, কিন্তু আর হয় না। এজন্যই এখন যে সংস্কার প্রস্তাবগুলো আছে গভর্নমেন্টের, এই গভর্নমেন্টের আমরা সবাই জানি যে এটা স্বল্প ইন্টারিম গভর্নমেন্ট, অতএব এটা যে ওইরকম প্রায়োরিটিতে আসবে সেটা হয়তো আমরা আশা করতে পারি না। কিন্তু এইটা যদি থেকে যায়, পরবর্তীতে আবার যখন দলীয় গভর্নমেন্ট আসবে তখন যে এটা কোথায় যাবে আবার, এটা হচ্ছে সমস্যা। এজন্য আন্দোলন আমাদেরকে করতে হবে এবং জোরালোভাবে আন্দোলন করতে হবে। তার মানে আপনি মনে করেন যে এখনই মুখ্যম সময়? এখনই এটা এমনভাবে আনা উচিত যাতে ওই যে বলা হয়েছে যে যেসব সংস্কার অ্যাগ্রিড হবে দলীয় গভর্নমেন্ট, সংস্কার কিন্তু 3 পর্যায়ে যাবে। একটা হচ্ছে এই গভর্নমেন্ট করবে, অ্যাগ্রিড করবে সবাই যে এই গভর্নমেন্টেরই করতে হবে, সেটা ডিসেম্বর পর্যন্ত যাক আর জুন পর্যন্ত যাক, 1। 2 হচ্ছে অ্যাগ্রিড হবে যে এই গভর্নমেন্ট চলে যাওয়ার পরে এইগুলো করবে, এলো 2nd। আর 3rd হচ্ছে যেটা অ্যাগ্রিড হবে না, সবাই অ্যাগ্রি করবে না যে পরবর্তী দলীয় গভর্নমেন্ট এগুলো করবেই, তাহলে 2nd পর্যায়ে যদি এটা থাকে, এখন আন্দোলন করলে লাভ হবে কোনটা, যে 2nd পর্যায়ে যদি এটা থাকে যে দলীয় গভর্নমেন্ট বাধ্য হবে এইসব সংস্কার 16টা না 20টা আছে যে সংস্কারগুলো তারা অ্যাগ্রি করতেছে যে তারা সরকারে আসলে, যেটা যে দলই সরকারে আসুক, তারা এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করবে। এখন আন্দোলন করে লাভ হবে যে এইটাকে যদি আমরা জোরালোভাবে এখন আন্দোলন করতে বসবে, যেটা বললেন যে একটা বড় ধরনের করতে পারি, তাহলে অন্তত এই সংস্কার এবং লবি করতে পারি। জোয়ার আছে প্রেস ক্লাবের সভাপতি, এরকম সবাইকে নিয়ে যদি লবি করতে পারি, তাহলে এখন যদি নাও হয় যে না এই 3 মাসের 6 মাসের ইন্টারিম সময়ের মধ্যে এটা করা সম্ভব হচ্ছে না, কিন্তু ভালোভাবে এটা পরবর্তী দলীয় গভর্নমেন্টের সংস্কার লিস্টে আসে, তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরেও একটা ইনফরমেশন যেটা আমাদের প্রেস ক্লাব সহ জুবায়ের দিল যে অলরেডি যেহেতু নির্বাচন কমিশন বা চিফ ইলেকশন কমিশন একটা কথা বলেছে যে এটা কিভাবে করা যায়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা কিন্তু সব জায়গায় একই ফর্মে হয় তা কিন্তু না। যেমন টার্কিশদের ভোট কিন্তু পুরাটাই পোস্টাল ব্যালট হয়, মূল নির্বাচনের অনেক আগে প্রবাসীদের কাছে ব্যালট লিস্ট চলে যায়, পোস্টাল ব্যালট চলে যায়, তারা মূল নির্বাচনের দিনের আগেই কিন্তু তাদের কাছে প্রবাসী ভোট চলে যায়। অনেক জায়গায় আছে যেটা বললো যে হাই কমিশনে গিয়ে ভোট দিতে হয়, যেটা খুব ইজি ফর এক্সাম্পল। তো এই জন্যে, অথবা এখন তো অনলাইনের যে কোশ্চেন আসছে যে আমরা তো অনেক কিছুই এখন অনলাইনে করতেছি, অনলাইনে ভোট দিচ্ছি, অনলাইনে কত কিছু করতেছি, অথবা অনলাইনে হতে পারে। এই জন্য প্রক্রিয়াটা যাই হোক, যে প্রক্রিয়াতে সহজ হয়, যে পদ্ধতিতে এটা করা যায়, কিন্তু এটা করতেই হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান প্রায় শেষে থেকে মোহাম্মদ জুবায়ের, আপনি যদি আমাদের করণীয় সম্পর্কে যদি আপনি একটু ব্যাখ্যা করেন খুব সংক্ষেপে। আমার তো মনে হয় এখনো আমরা ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছু তো অ্যাটলিস্ট অসম্ভবকেও সম্ভব করতেছে, তাহলে এটা আমরা যদি আমাদের এই বিষয়টা তাদের মানে প্রায়োরিটিতে না থাকে, তাহলে তো বোঝা গেল 1.5 কোটি তাদের হিসাবে নাই। এভাবে কেন হবে? আমরা এই আমেরিকার কোটা ইয়ের কারণে তো আপনার যে বিপদ আসছে, এনআরবির এই আপনার রেমিটেন্সের উপর তো নির্ভর করা লাগবে। তাহলে এই সরকারের প্রতি এখনো চাপ থাকা দরকার। চিফ অ্যাডভাইজার তার একটা ভাষণে উনি বলেছেন তিনিও কিন্তু মনে করেন এটা হওয়া উচিত, তাহলে কেন হবে না? আর একটা হচ্ছে যে বিভিন্ন সংস্কারের কথা আমরা বলতেছি, বিভিন্ন সংস্কার প্রস্তাব, বাট যারা টু বি গভর্নমেন্ট, যে 2-3 পার্টি পার্টনারশিপ হোক আর এককভাবে হোক আর যেভাবেই হোক, তাদের ম্যানিফেস্টোতে কেন এটা আমরা দাবি করতে না পারি? কেন যদি এটা না হয় এবং তারা এটা সংস্কার প্রস্তাবে দিয়ে যায় এবং পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট এটা করা, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আমরা যদি দেখতে পেতাম যারা গভর্নমেন্টে আসার সম্ভাবনা আছে তাদের ম্যানিফেস্টোতেও
এটা যদি এই সরকার না করে, এবং টাইমলাইন থাকা লাগবে। কারণ না হয়তো যেখানে হয়ে গেছে বলেও হয় নাই, একটা সময় দল যদি বলে যে আমরা এটা করব না, যদি বলে আমরা 1 বছরের মধ্যে করব, আমরা 2 বছরের মধ্যে করব, তাহলে তো করলো। বাট আমি এখন মনে করি এটা অনেক কিছু এগিয়ে যাওয়ার কারণে আমি মনে করি এখনো চাপ রাখা উচিত, এখনো লেখালেখি করা উচিত। এই সরকার একটা সিস্টেমের আছে, তাদের রিটেন ভাবে একটা আপনার কয়েকটা সংগঠন মিলেও যদি একটা চিঠি পাঠায় যে আমরা এটা জানতে চাই যে আপনারা এটা করতেছেন কিনা। ধন্যবাদ আপনাকে জনাব আবু তাহের চৌধুরী। আমি শেষ কথা বলতে চাই যে আমি এখনো জোর দিয়ে বলছি যে থ্রুদি হাইকমিশন যাতে আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়, আমরা ভোটটা দিতে পারি, এটা আমাদের একটা কনস্টিটিউশনাল রাইট, এটা ইমপ্লিমেন্ট করা। একটা পয়েন্ট আমি আবার রেজ করতেছি যে দেখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো দ্বৈতনাগত অধিকারী লোক এমপিতে ইলেকশন করতে পারবে না বাংলাদেশে। আমরা চাই যে সংবিধানটা সংশোধন করা হোক যাতে আমরা পার্টিসিপেট করি ইলেকশনে, সেটার দাবি আমি সংযোজন করতে চাই। জি ধন্যবাদ আপনাকে। জনাব বশির আহমেদ সংক্ষেপে। আমার শুধু আবেদন থাকবে আমাদের নেতৃবৃন্দের কাছে, আমরা বিগত 50 বছর থেকে দেখে আসছি যে প্রত্যেকটা বাংলাদেশ সরকার আমাদের ইমোশনকে ব্যবহার করে। সো উই শুড নট অ্যালাউ দেম। এই বিমান থেকে শুরু করে বন্যার সময় আপনি জানেন যে আমরা ইস্যু রেজ করতেছিলাম লাস্ট সিলেটে গত কয়েক বছর বিভিন্ন সময় বন্যা হয়েছে, সরকার কিন্তু সিলেটে কোনো অনুদান দেয়নি, প্রবাসীরাই আমরা বিভিন্ন সংস্থা থেকে ম্যানেজ করতে হচ্ছে। এই যে মাইন্ডসেট ইট হ্যাজ টু চেঞ্জ, যার জন্য আমাদেরকে এগুলাকে নেক্সট আমাদের মুভ করা উচিত যে আমাদের ইমোশনকে যেন সরকার ব্যবহার করতে না পারে। যে বিমানের ইস্যুটা ইজ 100% ইমোশন, আমাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, ইমোশনাল ব্ল্যাকমেইল, দ্যাট শুড নট বি অ্যালাউড, উই শুড নট অ্যালাউ দ্যাট। ধন্যবাদ আপনাকে। জনাব ডক্টর কামরুল হাসান। হ্যাঁ, আমরা যেটা বলতেছি, একটা হচ্ছে দাবি দেওয়া তো করতেই হবে, 2 নম্বর হচ্ছে যে দরকার হলে রিটেন আমাদেরকে দেওয়া উচিত সেখানে। 3 নম্বর হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ কথা আসছে যে নির্বাচনী দলগুলোর ম্যানিফেস্টো হবে না, ম্যানিফেস্টোতে এটা যদি না হয় তাহলে তখন যেন শুনি যে অমুক দলের ম্যানিফেস্টোতে কেন এটা নাই। এই বিষয়টা কিন্তু সিরিয়াসলি আমরা বিভিন্ন দল যে করি, খুব ভালো, তাই না? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রস্তাব যে আমরা তো জানি আমরা তো বাংলাদেশে এখন 100 দল নিয়ে আমরা চিন্তা করছি না, মাত্র কয়েকটা দলের মধ্যেই তো ক্ষমতা আসবে। অতএব তাদের ম্যানিফেস্টোতে এটা যেন দেওয়া হয়, এবং না দিলে তাদের ম্যানিফেস্টো বয়কট করা হবে যে না তোমাদের এই ম্যানিফেস্টোতে এটা চাই আমরা। এবং প্রবাসীদের যদি এই ধরনের একটু জোরালো আন্দোলন থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা বিভিন্ন সময়ে একটু জোরালোভাবে করি, তাহলে আমার মনে হয় এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা হওয়াটা খুবই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন সময়ের সাথে কথা বলেছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, চলে এসেছি অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।